গুমের বেশিরভাগ অভিযোগ র্যাবের বিরুদ্ধে, জানালেন গুম সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান। 13 দিনে জমা পড়েছে 400 অভিযোগ। ডক্টর ইউনূসের 666 কোটি টাকা কর দেওয়ার রায় প্রত্যাহার। জয়কে হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন সাংবাদিক মাহমুদুর রহমান। ডিসি নিয়োগকে কেন্দ্র করে টাকা নেয়ার অভিযোগ ভিত্তিহীন, বললেন জনপ্রশাসন সচিব। কালবেলার প্রতিবেদন ভুয়া, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। শেখ হাসিনা চিরদিন ক্ষমতায় থাকতে কোন দেশের সাথে কি গোপন চুক্তি করেছিলেন তা জাতিকে জানাতে হবে, বললেন রুহুল কবির রিজভী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গুমের ঘটনায় সবচেয়ে বেশি অভিযোগ র্যাবের বিরুদ্ধে। গুমের শিকার ব্যক্তিদের বর্ণনার সাথে ডিজিএফআইয়ের আয়না ঘরের মিল পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, 13 কার্যদিবসের মধ্যে 400 মানুষের গুমের অভিযোগ পাওয়া গেছে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। 2009 সালের 6 জানুয়ারি থেকে চলতি বছরের 5 আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে গুমের শিকার ব্যক্তি বা পরিবারের কাছ থেকে অভিযোগ নিচ্ছে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি। এ নিয়ে বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে কমিশনের অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিজিএফআইয়ের আয়নাঘর 25 সেপ্টেম্বর এবং ডিবি ও সিটিটিসির জিজ্ঞাসাবাদ কক্ষ 1 অক্টোবর পরিদর্শন করা হয়েছে। আইন আছে, আমাকে জিজ্ঞাসাবাদের জন্য আমাকে কতক্ষণ রাখবে না রাখবে, এই ব্যত্যয়গুলি যারা ঘটিয়েছেন, যে নামেই ঘটান না কেন, তারা যে বড় ধরনের একটা অপরাধ করেছেন সেটি চিহ্নিত হওয়া দরকার ঐতিহাসিক প্রয়োজনে এবং ভবিষ্যতের জন্য। অনেকগুলো গুরুত্বপূর্ণ এভিডেন্স তারা নষ্ট করে দিয়েছে ওয়ালে পেইন্ট করে, যেখানে ভিকটিমরা একসময় বলেছিল যে তাদের অনেক কথা, নাম এগুলো লেখা ছিল, অনেকে ফোন নাম্বার, অনেকে ঠিকানা লেখা ছিল। ওই জিনিসগুলা পেইন্ট হওয়ার কারণে সেটা আর আমরা সেখানে পাইনি। কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী বলেন, কমিশন অভিযুক্ত ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে আদালতে কোনো চার্জশিট দিবে না, রিপোর্ট দিবে সরকারের কাছে। যারা উঠিয়ে নিয়ে গেছে বা গুম করেছে, তার আমরা তো এভিডেন্স পাচ্ছি। যাদের বিরুদ্ধে অ্যালিগেশনস, যারা পারপিটেটার্স অফ দ্য ক্রাইম, ওদেরকে তো আমরা তলব করব, তলব করে ওদের স্টেটমেন্ট নিব। বেশি অভিযোগ আসছে র্যাবের বিরুদ্ধে, তারপর ডিজিএফআইয়ের বিরুদ্ধে, তারপর আসছে আপনার ডিবির বিরুদ্ধে, হ্যাঁ, সিটিটিসির বিরুদ্ধে। 10 অক্টোবর বিকাল 4টা পর্যন্ত গুমের বিষয়ে অভিযোগ নেওয়া হবে। প্রয়োজনে সময় আরও বাড়ানো হবে কিনা এ ব্যাপারে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। ডিসি নিয়োগকে কেন্দ্র করে 10 কোটি টাকা ঘুষ লেনদেনের নিউজকে ভিত্তিহীন বলেছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। তিনি বলেন, কালবেলা পত্রিকাটি তার বিরুদ্ধে ভুয়া নিউজ করেছে। ব্যবস্থা নিতে বিষয়টি তথ্য সচিবকে চিঠি দিয়ে জানানো হয়েছে। মিথ্যা তথ্য প্রকাশ করায় বিচারের জন্য প্রেস ইনস্টিটিউটে যাওয়ার কথা বলেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের জনপ্রশাসন সচিব এসব কথা বলেন। আমার মোবাইলটা হলো স্যামসাং, আর ওনারা যে শো করেছে সেটা হলো আইফোন। তখন আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। অলরেডি 3টি পদক্ষেপ নেওয়া হয়েছে। এই 3টা চিঠি আমাদের ওয়েবসাইট থেকে নামাই নেবেন। একটা হলো আমরা তথ্য সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে। এটা প্রেস কাউন্সিল আছে, অন্যান্য যা নিয়ম কানুন আছে আমার চেয়ে আপনারা ভালো জানেন, তারা ব্যবস্থা নিচ্ছে। 1 2 নম্বর হলো যাকে কেন্দ্র করে এই ভুয়া লোক, তাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে, যাতে তারা মেবি 1 2 দিনের মধ্যে তখন আমরা নিউজ করতে পারবে হি উইল বি অ্যারেস্টেড এবং রিমান্ডে তার চলে যাবে। 3 নম্বর হলো যে ব্যাংকারের অনভিজ্ঞতা অথবা ভুলের কারণে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে। এই ব্যাপারে শুধু ওনার ব্যবস্থাই হবে না, অন্যান্য ব্যাংকেও যাতে এরকম আর কোনো সমস্যা না হয় সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখন অভিযোগটা এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই অভিযোগকারী আমি মূল্যহীন মনে করি। ইটস এ ফেক নিউজ।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বিকেলে এক সংবাদ সম্মেলনে বৈঠকে নেওয়া সিদ্ধান্তসমূহের বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা কর দিতে হবে এমন রায় প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট। নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের একদিন আগে 4 অগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা কর দিতে হবে রায়টি দিয়েছিলেন বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি এস.এম. মনিরুজ্জামানের বেঞ্চ। রাজনৈতিক পট পরিবর্তনের পর বেঞ্চের একজন বিচারপতি রায় লিখতে বিব্রত বোধ করেন, ফলে পূর্বের রায়টি প্রত্যাহার করে নেওয়া হয়। বিষয়টি নিষ্পত্তির জন্য ফাইল পাঠানো হয়েছে প্রধান বিচারপতির সৈয়দ রেফাত আহমেদের কাছে। 2012-13 থেকে 2016 অর্থ বছর পর্যন্ত গ্রামীণ কল্যাণের কাছ থেকে 666 কোটি টাকা কর দাবি করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এই দাবির বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন গ্রামীণ কল্যাণ। পরে 5 অর্থ বছরের পাওনা হিসেবে গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আশরামস জগলুল হোসেন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এর আগে 29 সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 2023 সালের 17 অগস্ট মাহমুদুর রহমানকে 7 বছরের কারাদণ্ড দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। রায়ে সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনের 7 বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। জুলাইয়ের ছাত্র নাগরিক আন্দোলনে শহীদ পরিবারের উপযুক্ত সদস্যকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আন্দোলনে বিইউবিটির শিক্ষার্থী শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের সাথে দেখা করতে রাজধানীর মিরপুরে যান তিনি। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের রুহুল কবির জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিষ্ঠিত আমরা বিএনপি পরিবার সংগঠনের পক্ষ থেকে শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা। আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থার জোর দাবি জানান রিজভী। তিনি বলেন, পলাতক শেখ হাসিনা চিরকাল ক্ষমতায় থাকতে কোন দেশের সাথে কি গোপন চুক্তি করেছিল তা জাতির সামনে প্রকাশ করতে হবে। আমি আপনাকে অনুরোধ করব, যেসব পরিবারে শহীদ হয়েছে তাদের যদি কেউ ভাই অথবা স্ত্রী যেই থাকুক, তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তারা যেন কোনো সরকারি কাজে তাদেরকে লাগানো হয়, কোনো সরকারি চাকরি যেন তাদেরকে দেওয়া হয়। এটা ইমিডিয়েট দায়িত্ব। নির্বাচন অত্যন্ত অপরিহার্য, সংস্কারও চলবে, কিন্তু সংস্কারের পাশাপাশি গণতন্ত্রের এই যে উপাদানগুলি, এই উপাদানগুলি নিশ্চিত করতে হবে। সেটা হলো একটি নির্বাচনের মাধ্যমে, এবং যে সুপারিশগুলো তাদের থাকবে অন্যান্য গণতন্ত্রের আইনের শাসন কেমন হয়, সেটা তো একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দল যাকে জনগণ ক্ষমতায় বসাবে তারা জিনিসটা করবে। গত 1.5 দশকে বিদ্যুৎ জ্বালানি খাতে কত টাকা ভাগাভাগি হয়েছে সেই তথ্য জানতে চেয়েছে অন্তর্বর্তী সরকার। এই খাতটিতে একদিকে লোকসানের অজুহাতে ভর্তুকি, অন্যদিকে মুনাফা বোনাসের নামে বছরে শত কোটি টাকা ভাগাভাগি কোম্পানিগুলোর। তথ্য বলছে, বছরে মুনাফার 5% ভাগ বাটোয়ারা হয় কোম্পানিগুলোর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, মুনাফা ভাগাভাগির আড়ালে লুটপাট করেছে বিদ্যুৎ জ্বালানি খাত সংশ্লিষ্টরা।
রিপোর্ট রিশান নাসরুল্লাহর। বিদ্যুৎ জ্বালানিতে লোকসান দেখিয়ে গত ১.৫ দশকে দফায় দফায় দাম বাড়িয়েছে আওয়ামী লীগ সরকার। সমন্বয়ের নামে বাড়তি দামের বোঝা নাগরিকদের উপর চাপিয়ে বিদ্যুৎ বিভাগ, পিডিবি, আরইবি ও পেট্রোবাংলার আওতায় থাকা উৎপাদন কোম্পানিগুলো প্রতি বছর কোটি কোটি টাকা মুনাফার হিসাব দিয়েছে। কারণ মুনাফার ৫% ভাগ বাটোয়ারা হয় কোম্পানিগুলোর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। ভর্তুকির টাকায় মুনাফা বোনাস ভাগাভাগিকে অনৈতিক, অযৌক্তিক বলছেন বিশ্লেষকরা। এই দামটুকু অতিরিক্ত হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তার কারণ যদি দামটা অতিরিক্ত না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এত বিপুল পরিমাণে এই প্রফিট তারা কিন্তু এই যে কোম্পানিগুলো করতে পারে না এবং তারা তাদের কর্মচারীদেরকে বোনাস দিতে পারে না। তো বোনাস দিচ্ছে তার মানে হচ্ছে যে, এবং বোনাস কিন্তু কম নয়, বিপুল পরিমাণে অর্থ তারা বোনাস হিসেবে নিজেরা নিচ্ছে এবং কর্মচারীদেরকে দিচ্ছে। সুতরাং এই জায়গাতে আমি মনে করি যে একটা শুভঙ্করের ফাঁকি রয়েছে। বিদ্যুৎ খাতটাকে পুরো একটা রিভিউ দরকার এবং এখানে এই যে অযৌক্তিকভাবে যেভাবে আসলে এই যে এখানে প্রফিট করছে এবং তারা সেখানে মুনাফার একটা অংশ তারা বোনাস হিসেবে দিচ্ছে, আবার এই দিক দিয়ে ভর্তুকি নিচ্ছে সরকারের কাছ থেকে। তো এটাকে একটু যদি খতিয়ে দেখা হয় তাহলে আমি মনে করি যে এখানে থলের বিড়ালটা বের হয়ে আসবে এবং সত্যি সত্যি বিদ্যুৎ খাতকে একটা স্বনির্ভর এবং একটা দক্ষ খাত হিসেবে করে তোলার জন্য আমি মনে করি যে এটার পুনর্মূল্যায়ন দরকার। পিডিবির তথ্য বিশ্লেষণ করে দেখা যায় 2008-2009 অর্থ বছর থেকে 2023-2024 অর্থ বছর পর্যন্ত 16 বছরে রাষ্ট্রীয় এই সংস্থাটির লোকসান দেখিয়েছে 2,02,000 কোটি টাকার বেশি। এ সময় পাইকারি পর্যায়ে 12 বার ও খুচরা পর্যায়ে 14 বার বিদ্যুতের দাম বাড়িয়ে লোকসান কমানোর চেষ্টা করেছে সরকার। ভর্তুকি দিয়েছে 1,37,000 কোটি টাকার বেশি। অন্যদিকে মুনাফা বোনাসের নামে বছরে ভাগাভাগির অর্থের পরিমাণ কম বেশি 100 কোটি টাকা। 2021-22 অর্থ বছরে কর্মকর্তা কর্মচারীদের 18 লাখ টাকা করে মুনাফা বোনাস দিয়েছিল সরকারি প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এই যে বিদ্যুৎ খাতের এবং জ্বালানি খাতের কোম্পানিগুলোর ওই যে কি বলে এই কি প্রফিট শেয়ার যে এটা আমরা দেখতেছি যে আসলে প্রফিট হয়েছে কিনা সেটা দেখে আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নেব। এটা আমরা অলরেডি প্রক্রিয়াধীন আছে। বিদ্যুৎ জ্বালানি খাতের সরকারি কোম্পানিগুলো মুনাফা বোনাসের নামে গত 1.5 দশকে কত টাকা ভাগে যোগে খেয়েছে তা তদন্ত করবে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে এ সংক্রান্ত তথ্য মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। আশ্বিনের বৃষ্টিতে জলাবদ্ধতার সাথে যানজট, ভোগান্তির নতুন মাত্রায় নগরবাসী। বুধবার বিকেল থেকে থেমে থেমে বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া এবং অফিসগামী যাত্রী ও পথচারীরা। নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে আছে পানির নিচে। সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন রাজধানীবাসী। বুধবার বিকেল থেকে টানা বৃষ্টি, বৃহস্পতিবার সকালেও কাটেনি বৃষ্টির রেশ। বুধবার সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত রাজধানীতেই 28 মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীতে সামান্য বৃষ্টিতে এমন জলাবদ্ধতার শিকার নগরবাসী। এ যেন দেখার কেউ নেই, নগরীর নগর পিতা বলতে কেউ নেই। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা, ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা যেন নিয়ম মাফিক। এসব এলাকার বাসিন্দাদের দাবি বারবার বলেও কোনো সুরাহা হয়নি পরিস্থিতির। বৃষ্টি তো তেমন হয় নাই, ফেরি ফেরি বৃষ্টিতে যদি এই অবস্থা হয় তাহলে ভালো বৃষ্টি হলে গাড়ি অর্ধেক ডুবে যাচ্ছে, আমরা প্যান্ট ভিজে যাচ্ছে, তাহলে চলাচল অবস্থা তো খুবই নাজুক। পানিতে ডুইবা ইঞ্জিল টিঞ্জিল ডুইবা গেছে। পরবর্তীতে রাত্রে আমি মোটরসাইকেল ধাক্কায় ধাক্কায় বাসায় নেওয়া লাগছে। আমার বাসায় 4 জন মানুষ, 4 জোড়া গামবুট আছে, এই 20 বছর আগে কিনা। কার কাছে কি বলবো, এই মালিবাগে লাগাই থাকি। এখন নগর বিধানায় ঠিক আছে, এখন উপদেষ্টারা তো আছেন, উপদেষ্টাদের উচিত এই একটা কমিটি করে একটা করে তাদেরকে এই দায়িত্ব দেওয়া উচিত। জলাবদ্ধতার কারণে ইঞ্জিন বিকল হয়ে অনেক এলাকাতেই দেখা দিয়েছে যানজট। একদিকে যানজট, অন্যদিকে গাড়ির সংকটে অফিসগামীরা। জলাবদ্ধতার অজুহাতে রিকশা ভাড়া বাড়তি রাখারও অভিযোগ করেন অনেকে। অস্বস্তিকর পরিস্থিতিতে আমাদের ঢাকা নগরবাসী এর রিক্সা ভাড়া তো 100 টাকার জায়গায় 500 টাকা চাইতেছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে আছি আমরা। যানজট অবস্থা কাহিল, কাল রাত্রে 3 ঘন্টা এক জায়গায় বসেছিলাম। সিটি কর্পোরেশনও তো অকার্যকর হয়ে আছে, সুতরাং কে এটা নিয়ে কাজ করবে সেরকম কোনো অথরিটি না থাকার কারণে এটার ভোগান্তি আরও বাড়বে যদি খুব সহসা এটার জন্য একটা উদ্যোগ না নেওয়া হয়। আবহাওয়া অফিস বলছে আগামী 2-3 দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। দেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। মামুন আব্দুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।
গাজীপুরে আলাদা জায়গা থেকে দুজনের ও কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। গাজীপুরে শ্রীপুরের এমসি বাজার এলাকায় একটি সেলুনের পোশাক শ্রমিক আবু সাইদকে হত্যার অভিযোগ উঠেছে সেলুনটির নরসুন্দরের বিরুদ্ধে। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ঘটনা প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত পোশাক শ্রমিক নেত্রকোনার দুর্গাপুরের আলমপুর গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে। এদিকে জেলার কালীগঞ্জের মুক্তারপুর এলাকায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয় মনির হোসেন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে নিহতের পরিবার। অন্যদিকে কিশোরগঞ্জের করিমগঞ্জের শ্রীরামপুরের গ্রামের একটি বাগান থেকে অটোরিকশা চালক হুমায়ুনের হাত পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। হুমায়ুনকে হত্যা করে দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজায় পারলেও লেবাননে স্থল অভিযানের শুরুতেই চরম ধাক্কা খেয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তুমুল প্রতিরোধে 8 দখলদার সেনাকে খতম করেছে হিজবুল্লাহ। একদিনে অন্তত 45 লেবানিজকে হত্যার জবাবে ইসরায়েল লক্ষ্য করে শতাধিক রকেট ছুড়েছে প্রতিরোধ যোদ্ধারা। লেবাননে আগ্রাসন চালাতে গিয়ে নিহত 8 ইসরায়েলি সেনার লাশ বুধবার জেরুজালেমের মাউন্ট হার্জেল গোরস্থানে নেওয়া হলে তৈরি হয় শোকাতুর এক পরিবেশ। আর তেল আবিবে গুলিবর্ষণে নিহত আরও 7 ইসরায়েলের শেষ কৃত্যেও এদিন অংশ নেন রাজধানীবাসী। চলতি সপ্তাহে লেবাননের দক্ষিণ সীমান্ত এলাকায় দখলদার বাহিনী স্থল অভিযান শুরুর পর এই প্রথম সেনা নিহতের খবর স্বীকার করল ইসরায়েল। বুধবার বিমান হামলায় লেবাননের রাজধানী বৈরুতে 8 জন সহ বিভিন্ন অঞ্চলে নারী শিশু সহ 40 জনের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এ নিয়ে 23 সেপ্টেম্বর থেকে লেবাননের টানা হামলায় 1073 জনকে হত্যা করল ইসরায়েল। এদিন ইসরায়েলের শতাধিক রকেট ছুড়ে হামলার জবাব দিয়েছে হিজবুল্লাহ সহ লেবাননের প্রতিরোধে যোদ্ধারা, যার বেশিরভাগ আকাশেই ধ্বংস করেছে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে সীমান্তের অন্য প্রান্তে গাজায় বুধবারও নিরস্ত্র ফিলিস্তিনিদের গুলি আর বোমায় হত্যার মিশন জারি রাখে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ গাজায় 24 ঘণ্টায় হত্যার শিকার হন অন্তত 52 জন ফিলিস্তিনি। একই দিন সিরিয়ার দামেস্কে আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। নিহত হয়েছে অন্তত 3 জন বেসামরিক মানুষ। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ওপর ইসরায়েলের ভ্রমণ নিষেধাজ্ঞায় আপত্তি জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আর প্রতিশোধ নিতে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল হামলা চালানোর সমর্থন দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, জাতিসংঘ মহাসচিবের বিরুদ্ধে ইসরায়েলের পদক্ষেপটি কোনোভাবেই ফলপ্রসূ মনে করে না যুক্তরাষ্ট্র। সুনির্দিষ্টভাবে বলতে গেলে গাজায় জাতিসংঘের কার্যক্রম অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। নিরাপত্তা ও স্থিতিশীলতার দিকে দেখলে জাতিসংঘ চমৎকার কাজ করছে বলেও মন্তব্য করেন মিলার। বুধবার গুতেরেসের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে ইসরায়েল। গুতেরেসের বিরুদ্ধে অভিযোগ, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে স্পষ্ট ভাষায় নিন্দা জানাননি জাতিসংঘ মহাসচিব। এদিকে ইরানে পাল্টা হামলা চালাতে গিয়ে কোনো পারমাণবিক স্থাপনা আক্রান্ত হলে তাকে সমর্থন দেওয়া হবে না বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। পাশাপাশি তেল আবিবকে আশ্বস্ত করেছেন তিনি। বলেছেন, ইসরায়েলের পাল্টা হামলায় আপত্তি নেই ফ্রান্স, জার্মানি সহ G7 জোটের নেতাদের, তবে জবাবটি হতে হবে সংগতিপূর্ণ। গত 1 অক্টোবর ইসরায়েলে হামলার পর ইরানে পারমাণবিক স্থাপনায় হামলার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইসরায়েলের বেপরোয়া আগ্রাসনে মধ্যপ্রাচ্যের সহিংস পরিস্থিতি তৈরির জেরে আবার বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। এই পরিস্থিতি আরও টালমাটাল হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বৃহস্পতিবার সকালে ব্রেন্ট ক্রুডের দর 1.27% বেড়ে $74.84 এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দর 99 সেন্ট বেড়ে $71.09 পৌঁছেছে। ইনভেস্টর গোল্ড ইন্ডেক্স আইজি মার্কেট বিশ্লেষকদের ধারণা, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাবে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা হলে ব্রেন্ট ক্রুডের এই দর $80 উঠতে পারে। বিশ্লেষকদের দাবি, মধ্যপ্রাচ্যে সহিংসতার কারণে ভূ রাজনৈতিক সংকটের মধ্যেও বাজার পরিস্থিতি মোটামুটি শান্ত ছিল, কিন্তু ইসরায়েলের বেপরোয়া হামলা আর সহিংসতার বিস্তারে তেলের বাজারে টালমাটাল পরিস্থিতি আরও নাজুক হওয়ার আশঙ্কা রয়েছে। তেল রপ্তানিকারক দেশের জোট ওপেক আশ্বস্ত করেছে, ঘোলাটে পরিস্থিতিতে বিশ্ববাজারে ইরানের জ্বালানি তেল সরবরাহ স্থবির হয়ে পড়লেও সামাল দেওয়ার সক্ষমতা আছে। তবে উপসাগরীয় কোনো দেশে জ্বালানি খাত আক্রান্ত হলে বা সংকট দীর্ঘায়িত হলে পরিস্থিতি অনেক বাজে দিকে মনের আশঙ্কা করা হচ্ছে।
নারী টি-20 বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে আজ পর্দা উঠছে আইসিসি নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেটের নবম আসরের প্রথম দিনেই মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ স্কটল্যান্ড। শারজায় বিকেল 4টায় শুরু হবে উদ্বোধনী ম্যাচটি। রাত 8টায় দিনের অন্য ম্যাচে লড়বে পাকিস্তান ও শ্রীলঙ্কা। নারী টি-20 বিশ্বকাপের নবম আসরে দুটি গ্রুপে অংশ নিচ্ছে 10টি দল। গ্রুপ বিতে বাংলাদেশ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের বিপক্ষে। গ্রুপ এতে আছে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। 2014তে শুরু করে এই পর্যন্ত 6টি আসরেই খেলেছে বাংলাদেশ। গত 5 আসরের প্রতিটিতেই বিদায় নিয়েছে প্রথম রাউন্ডেই। 21টি ম্যাচ খেলে জিতেছে মাত্র 2টিতে। এবার ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসার লক্ষ্য নিগার সুলতানা জাহানারাদের। 2টি ওয়ার্ম আপ ম্যাচ খেলে শ্রীলঙ্কার কাছে হারলেও জিতেছে পাকিস্তানের বিপক্ষে। বিশ্বকাপের আসল পরীক্ষা শুরু হবে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। স্কটিশদের সবশেষ 4 ম্যাচেই দাপটের সাথে হারিয়েছে টাইগ্রেসরা। জয় দিয়ে বিশ্বকাপ শুরুর আত্মবিশ্বাস অধিনায়ক নিগার সুলতানার। সংবাদ শেষ করব ক্রাউন ইভেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গুমের বেশিরভাগ অভিযোগ র্যাবের বিরুদ্ধে, জানালেন গুম সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান। 13 দিনে জমা পড়েছে 400 অভিযোগ। ডক্টর ইউনূসের 666 কোটি টাকা কর দেওয়ার রায় প্রত্যাহার। জয়কে হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন সাংবাদিক মাহমুদুর রহমান। ডিসি নিয়োগকে কেন্দ্র করে টাকা নেয়ার অভিযোগ ভিত্তিহীন বললেন জনপ্রশাসন সচিব। কালবেলার প্রতিবেদন ভুয়া, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। শেখ হাসিনা চিরদিন ক্ষমতায় থাকতে কোন দেশের সাথে কি গোপন চুক্তি করেছিলেন তা জাতিকে জানাতে হবে, বললেন রুহুল কবির রিজভী। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।